মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিতে গঠিত তথ্য কমিশন ২২ মাস ধরে প্রায় অচল। সর্বশেষ তথ্য বলছে প্রায় ৮০০টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ফাইলবন্দি। ২০২৪-২৫ বার্ষিক প্রতিবেদন জমা দেয়া হয়নি। তথ্য অধিকার ফোরামের সদস্যরা বলছেন, বিশাল ভবন আর কর্মকর্তা কর্মচারী মিলে ব্যয় হচ্ছে রাষ্ট্রের বড় অঙ্কের টাকা। কমিশন পুনর্গঠনের জন্য ৯ জুলাই ৫ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের পুরো ভবন জুড়ে শুনশান নীরবতা। গত প্রায় ২ বছর ধরেই তথ্য কমিশনের চিত্র এমনই। প্রধান তথ্য কমিশনার সহ ৫ কমিশনারের কক্ষ তালাবদ্ধ। রুটিন কাজেই আটকে আছে কমিশন। বিশাল এই ভবনে কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখা যায় নেই কোনো দর্শনার্থী বা অভিযোগকারী। সাবেক প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে গত বছরের জানুয়ারিতে অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারও তথ্য কমিশন গঠন করতে পারেনি। বন্ধ রয়েছে তথ্য না পাওয়ার অভিযোগের শুনানিও। কমিশনের নিয়মিত সচিবও নেই। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। ফোরাম সদস্যরা বলছেন, কমিশন অচল থাকায় সরকারের অর্থ খরচ হচ্ছে, কিন্তু তাতে নিশ্চিত হচ্ছে না জনগণের অধিকার। এই আইনের যে মেইন স্পিরিট, যে গোপনীয়তা কম, প্রকাশ বেশি, কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকিবে, এই যে শব্দটি বাধ্য, এটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। জনগণকে তথ্য প্রাপ্তির যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তথ্য না পাওয়া গেলে যে প্রতিকার পাওয়ার যে সুযোগ যে প্রতিষ্ঠানের হাতে আছে, অর্পণ করা হয়েছে দায়িত্ব, সেই প্রতিষ্ঠানকে কার্যকর করে রাখা হয়েছে। অর্থাৎ সরকার চায় না তথ্য প্রকাশিত হোক। আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটি প্রথম সভা সম্পন্ন করে। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, অতীতের মতো আজ্ঞাবহ কাউকে যেন কমিশনে নিয়োগ দেয়া না হয়। আমরা বিগত দিনেও যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য কমিশন গঠিত হয়। প্রধান তথ্য কমিশনার ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে বাছাই কমিটি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। মাত্র ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন। ২ বছর আগে ৩ আগস্ট শহীদ মিনারেই আসে হাসিনা সরকারের পতনের ঘোষণা। সেই ঘোষণার ৩৬ ঘন্টার মধ্যেই ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্রনেতারা জানান, মানুষের মনে থাকা আকাঙ্ক্ষার কথাই সেদিন ঘোষণা করেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। ৩ আগস্ট ২০২৪। কোটা বিরোধী আন্দোলন তখন সরকার পতনের দিকে। অপেক্ষা শুধু একটি ঘোষণার। আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের নির্যাতন, হত্যা, গুলির জবাব দিতে হাজার হাজার মানুষ জড়ো হয় প্রতিবাদের প্রতীক শহীদ মিনারে। এদিন দুপুরের পর থেকে ছাত্র জনতা ভিড় করেন শহীদ মিনারে। কারো হাতে রক্তভেজা শার্ট, কারো কাঁধে শহীদের লাশ। কেউ এসেছিলেন ভাই হারিয়ে, অনেকে সন্তান হারিয়ে। হাজারো মানুষের রক্ত আর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতার দাবির মুখে আসে কাঙ্ক্ষিত সেই ঘোষণা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আন্দোলনকারীরা তখনও নিশ্চিত ছিলেন না এক দফা ঘোষণার ফলাফলের বিষয়ে। তবে লাখো জনতার উপস্থিতি তাদের অনুপ্রাণিত করে সর্বোচ্চ ঝুঁকি নিতে। এক দফা তো এটা অনিবার্যতা ছিল। যখন গণ অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়েছে, শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে,
তখন গণ অভ্যুত্থানের এক দফাই ছিল জনগণের একান্ত চাওয়া। তা আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বটা পালন করেছি। আরও আগেই এক দফার পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে মানুষের মধ্যে এক দফা কিন্তু মুখে মুখে ছড়িয়ে গেছে। ৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার আগেই মানুষেরা কিন্তু শেখ হাসিনার বিদায় পতন এবং শেখ হাসিনা থেকে মুক্তি, এই কথাগুলো কিন্তু মানুষেরা ইতিমধ্যে তাদের মধ্যে বলা বলি শুরু করে ফেলেছে। তারই একটা ঘোষণা ৩ তারিখে এলো এবং সেই ঘোষণাটা বাংলাদেশের আপামর জনতার মধ্যে সেটা ছড়িয়ে পড়লো। তারপর থেকেই ঐতিহাসিক এক লড়াই দেখে বিশ্ববাসী। লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। বিপরীতে শাসকের নিপীড়নে ৪ আগস্ট প্রাণ হারান শতাধিক মানুষ। আর ৫ তারিখের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। লক্ষ মানুষের গন্তব্য হয় গণভবন। প্রতিটি মানুষের স্লোগান পরিণত হয় গগনবিদারী চিৎকারে। এক দফায় এক হয় পুরো দেশ। পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দেশে আধুনিক ও ইসলামী শিক্ষার সংমিশ্রণে সুস্থ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানী পূর্বাঞ্চলের জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধও শেখানো হবে বলে জানান সেনাপ্রধান। ফেনীতে দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গায় এর প্রভাব পড়েছে। জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। এদিকে জেলার 10টি সিএনজি ফিলিং স্টেশনের আওতায় 450টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং প্রায় ৩২,০০০ আবাসিক গ্রাহক এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এই সংকট। দর্শক, তীব্র সংকট দেখা দিয়েছে ফেনীতে। যেমনটা বলছিলাম, এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত, উৎপাদন এবং বাসাবাড়িতে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, একটু জানতে চাই গ্যাসের কারণে কি কি সংকট দেখা দিয়েছে ফেনীর জনজীবনে, একটু বিস্তারিত জানাবেন। এই সংকট মোকাবেলায় আসলে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা তাদের ব্যাখ্যা কি? সংকট আসলে ফেনীতে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সংকটটা এত বেশি তৈরি হয়েছে যে যানবাহনের সংখ্যা কিন্তু কমে গেছে শহরে। ফেনী শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। শুধুমাত্র গ্যাস চালিত যেসব পরিবহন ছিল এসব পরিবহনগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে। তারা এই 2 দিন ধরে অপেক্ষা করছেন ফেনীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী বাখরাবাদ গ্যাস কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিস কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছি। আমি এখন জানতে চাইবো এখানকার যিনি ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান, তিনি একটু জানাবেন যে আসলে এই গত 2 দিন ধরে যে ফেনীতে গ্যাসের যে তীব্র সংকট রয়েছে, মানুষ বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না, চুলা জ্বলছে না, আসলে কেন এই সংকট এবং সংকট দূর করার জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে? আমাদের ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় আমাদের টোটাল গ্যাসের চাহিদা দৈনিক 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট। কিন্তু এই মুহূর্তে আমরা সর্বমোট আমরা পাচ্ছি 13 থেকে 14 মিলিয়ন ঘনফুটের মতো আমরা সরবরাহ পাচ্ছি। এটাই আমরা গ্রাহকদেরকে দিচ্ছি, যে কারণে আমাদের এই 3 জেলাতেই চাপ স্বল্পতা বিরাজ করছে এবং গ্রাহকরা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে আমরা সঞ্চালন কোম্পানি এবং গ্যাস ফিল্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমাদের যোগাযোগ অব্যাহত আছে। তো আমরা আশা করছি যে খুব দ্রুতই এই সমস্যার একটা সমাধান হবে। বর্তমানে আমাদের জাতীয় গ্রিড থেকে আমরা কিছুটা গ্যাস কম পাওয়ার কারণে আসলে অ্যাকচুয়ালি এই সমস্যাটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা বলছেন যে কিছু গ্যাস আপনারা পাচ্ছেন, কিন্তু আমাদের কাছে অভিযোগ রয়েছে যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে সেখানে তারা গ্যাস পাচ্ছে না, চুলায় আগুন জ্বলছে না। কি বলবেন এই বিষয়ে? এখানে আসলে আমাদের সোর্সের কাছাকাছি যেসব গ্রাহকরা আছেন তারা কিছুটা গ্যাস ভালো পাচ্ছেন। আমাদের সোর্স থেকে যারা বেশি দূরত্বে অবস্থান করছেন তাদের পক্ষে গ্যাস পাওয়াটা আসলে দুষ্কর হয়ে যাচ্ছে।
বিশেষ করে সোর্সের শুরুর দিকে কনজিউমটা বেশি হয়ে গেলে সোর্সের শেষ প্রান্তে যারা থাকে তারা গ্যাসটা পান না, যখন চাহিদা এবং সাপ্লাইয়ের মধ্যে এই ধরনের গ্যাপ থাকে আর কি। এখন চালকরা অভিযোগ করছেন যে তারা যেসব সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে তারাও বলছে না যে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? আপনাদের কাছে কোনো বার্তা রয়েছে কিনা? তাদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে ধৈর্য ধরে আসলে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের একটা এলএনজি টার্মিনালের বর্তমানে মেরামত কাজ চলছে। এটা সম্পন্ন হলে আমরা আশা করতেছি যে জাতীয় গ্রিডে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে এবং এই সমস্যা দূর হয়ে যাবে। এই ব্যাপারে সার্বক্ষণিক সরকার সচেষ্ট আছে, আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত আছে। ধন্যবাদ। যে শুনছিলেন যে তিনি একটি আশার বাণী শুনিয়েছেন, কিন্তু আসলে এখানকার যারা ভুক্তভোগী তারা আসলে অপেক্ষা রয়েছেন কবে এটা সংকট দূর হবে। এ ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ তথ্য গ্যাস নিয়ে। নুরুজ্জামান সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নুরুজ্জামান সুমন আমাদেরকে ফেনীতে যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে সেই নিউজের আপডেট জানাচ্ছিলেন এবং একই সাথে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ দূষণ রোধে সংকটাপন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে 11 দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। এতে জানানো হয় পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইসিএ ঘোষিত এলাকার ভেতরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ এবং চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া আগামী 10 আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধন শেষ করতে নৌযান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নৌযান চলাচলে অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দর্শক, নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানতে চাই যে 11 দফা যে নির্দেশনা দেয়া হয়েছে সেই 11 দফাগুলো আসলে কি কি, এবং আরেকটি বিষয় জানতে চাই, ইতিমধ্যে যে পর্যটকরা সেখানে রয়েছে তাদের সরানোর কোনো ব্যবস্থা কিংবা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করি, এই নিষেধাজ্ঞা কিন্তু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ব্যাপ্তি নয়, টাঙ্গুয়ার হাওরের একটি নির্দিষ্ট এলাকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে সুনামগঞ্জে থেকে আজকেও কিন্তু অনেক পর্যটক টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমরা দেখছি যে এই সাহেববাড়ি এলাকা থেকে অনেক হাউসবোট কিন্তু যাত্রী নিয়ে অর্থাৎ পর্যটক নিয়ে তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে গিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত যত হাউসবোট এবং ইঞ্জিন চালিত নৌকা টাঙ্গুয়ার হাওরে চলাচল করেন তাদেরকে অবশ্যই এই নিবন্ধনের আওতায় আনতে হবে এবং নিবন্ধন না হলে এই হাউসবোটগুলোকে চলাচলে টাঙ্গুয়ার হাওরের একেবারে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবং যেই সংরক্ষিত এলাকায় বলার কথা হয়েছে যে সংবেদনশীল এলাকা, যেখানে সংকটাপন্ন এলাকা, এই পরিবেশবাদীরাও দীর্ঘদিন যাবৎ আসলে তারা বলে আসছিলেন এইখানে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন, কেননা প্রকৃতি পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, প্লাস্টিক বর্জ্য দূষণ হচ্ছে, এছাড়াও যে পরিবেশ বিধ্বংসী অনেক কাজ এখানে হওয়ার কারণে টাঙ্গুয়ার হাওর হুমকির মুখে ছিল। এই কারণেই তারা একটি দাবি তুলেছিলেন। গত
গতকাল রাতেই আসলে এখানে 10টি দফা 11টি দফা দিয়ে এখানে নির্দেশনা দেয়া হয়, কিন্তু আমরা দেখেছি এর আগের বছরও নির্দেশনা দেয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি, কোথাও প্রতিপালনের আসলে দৃশ্যমান দেখিনি। সেই সংবেদনশীল এলাকায়, সুরক্ষিত এলাকায় কিন্তু আসলে হাউসবোট চলাচল করেছে, নৌযান চলাচল করেছে। এবছরও সেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেখার পালা আসলে এই নিষেধাজ্ঞা আজকে থেকে যদিও কার্যকর করার কথা বলা হয়েছে, সেটি প্রশাসন কতটুকু প্রতিপালন করে এবং যারা মানবে না তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটি হচ্ছে দেখার বিষয়, এবং পরিবেশবাদীরা মনে করছেন যে এটি গুরুত্ব সহকারে দেখার দরকার। নেন্সি। শহীদ নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গুয়ার হাওরের কাছ থেকে, সুনামগঞ্জ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন শহীদ নূর যে সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পর্যটকদের জন্য এবং হাউসবোটগুলো আর যে চলাচলের নিষেধাজ্ঞা সেই বিষয়ে আপডেট জানাচ্ছিলেন। দর্শক, আমরা একটু জাতীয় প্রেস ক্লাবে যেতে চাই। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদেরকে প্রমাণ করতে হবে সংসদকে আমরা কতটা কার্যকরী করতে পেরেছি, রাজনৈতিক বিতর্ককে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে বিধিবদ্ধ করতে পেরেছি, এবং রাজনৈতিক প্রক্রিয়াকে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতিতে মহিমান্বিত করতে পেরেছি। এটাই আমাদের একমাত্র মানদণ্ড, এবং এই কাজ কোনো একটি দল করতে পারে না। এই কাজ করতে হয় সম্মিলিত সেই সকল দল মিলে, যেই সকল দলরা সবসময় এই আন্দোলন সংগ্রামের মধ্যে যুক্ত ছিলেন। শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদদের ত্যাগ সার্থকতা লাভ করবে যদি আমাদের এই অর্জনের দাবিদার আমরা যারা, সেই সকল রাজনৈতিক দল শহীদের এই আত্মত্যাগের এই লক্ষ্যটিকে অনুধাবন করি। 2 বছর পরে সকল শহীদদেরকে স্মরণ করতে এসে আমাদের নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আপনারা পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, গত 17 বছরের নেতৃত্বের তার ভূমিকা আপনারা দেখেছেন, তার ত্যাগ দেখেছেন, তিতিক্ষা দেখেছেন, এবং তিনি এই ত্যাগ, তিতিক্ষা এবং দায়িত্বের উৎস পেয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের মাধ্যমে। আজ আমাদের সামনে, আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে দেশ চালনার, আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে পার্লামেন্টকে সক্রিয় করা, আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে বিচার বিভাগকে একটা স্বকীয় মর্যাদায় রূপান্তরিত করা, আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাস্তবসম্মতভাবে সুসংহত করার, আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে দাঁড় করানো, আমাদের উপরে দায়িত্ব পড়েছে এত বিশাল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার। এতগুলি দায়িত্ব, এতগুলি মৌলিক লক্ষ্যকে চরিতার্থ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেই কাজে সকলের সহযোগিতা লাগবে, এবং আমরা চাই পার্লামেন্টে এবং রাজনীতিতে যারা সহযোগিতা করার কথা তারা সহযোগিতা করবেন, এটা আমরা চাই। এবং আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি, এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবেই আমরা করতে চাচ্ছি, এবং এভাবেই আমরা দেশে একটা সুশাসনকে নিশ্চিত করতে চাই। ক্ষমতার বাইরে বসে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে যেমন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলে মিলে জীবন বাজি রেখে লড়াই করেছিলাম, তেমনি আজ ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য দায় দায়িত্ব সকলে মিলেই আমরা আমাদের এই সুশাসনের দায়িত্বটাকেও নিশ্চিত করতে চাই।
দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এতক্ষণ বক্তব্য দিচ্ছিলেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি সেখানে ছিলাম। কারিচা মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। স্থানীয়রা জানান, সড়কে বিভাজক দিয়ে লোকাল ও সরাসরি লেন আলাদা করে দেওয়া হয়, কিন্তু চালক ও যাত্রীদের অসচেতনতায় সেই উদ্যোগ ভেস্তে যায়। লোকাল বাসগুলো সড়ক বিভাজকের মুখে ও মূল সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায়। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাভার পৌরসভার শিমুলতলা এলাকার সরাসরি লেনে ছুটে চলছে যানবাহন। এরই মধ্যে হুট করে যাত্রী ওঠানামা করাতে থামিয়ে ফেলা হচ্ছে বাস। আমিনবাজার থেকে মানিকগঞ্জ পর্যন্ত চলছে এই অনিয়ম। একই অবস্থা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার। লোকাল লেন ফেলে সরাসরি লেনে চলছে বাস। মাঝপথে যাত্রী ওঠানামা করাচ্ছে। কেউ কেউ উঁচু সড়ক বিভাজক টপকাতে সাহায্য নিচ্ছেন নিজেদের তৈরি ইটের সিঁড়ি। কেউ বা দুই বিভাজকের ফাঁকা অংশ দিয়ে বের হচ্ছেন, যে কারণে এই এলাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। এটা দেওয়াই হয়েছিল যাতে এই পাশটা ক্লিয়ার থাকে, কিন্তু ওই যে পয়েন্ট দিয়ে ঢুকবে ওইখানে অটো ভরা থাকে এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টটা সম্পূর্ণ হকারদের দখলে থাকে। তারা যেখানে সেখানে ব্রেক করে এবং যাত্রীরও অনেক হয়রানি করায় এবং অনেক যানজটেরও সৃষ্টি হয়। যাত্রীরা জানান, সড়কে অনিয়মের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তবে গাড়ি চালকরা জানান, বাস স্ট্যান্ড এলাকার ফুটপাতে দোকান এবং অটোরিকশা চালকদের বেপরোয়া গতিও যানজটের জন্য দায়ী। এদিকে যানবাহনে যাত্রী ওঠানামার বিষয়ে চালকদের কঠোর আইন মানতে বাধ্য করার কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অভিযোগগুলো আমাদের নজরে এসেছে এবং আমি এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন যিনি আছেন, ওনার মাধ্যমে আমার এই উত্তরের ট্রাফিকে কর্মরত সকল ট্রাফিক অফিসার যারা আছে তাদেরকে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। আমরা প্রথমে পরিবহন সেক্টরে যারা জড়িত রয়েছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তাদেরকে আমরা বিষয়টা অবগত করব। বিষয়টা অবগত করার পর তাদেরকে তারপরে তারা যদি ট্রাফিক আইন না মেনে চলেন, এর মধ্যে যদি ট্রাফিক আইন গুরুতর কেউ লঙ্ঘন না, সেক্ষেত্রে তার আইনগত ব্যবস্থা নেবে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মনে করছেন সবাই। রায়ান বিন আমিন, ৭১, সাভার। যাত্রীবাহী পরিবহন রাখার জন্য কোনো প্রকার ব্যবস্থা না করে পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক বাস ডিপো। আর উদ্বোধন ঘোষণার 2 সপ্তাহ পরেও কাজ চলছে এই ডিপোতে। এদের চালকরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। যে পরিমাণ বাস এখানে রাখার কথা, এর 3 ভাগের 1 ভাগও রাখা সম্ভব হচ্ছে না। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 16 জুলাই পূর্বাচলের নতুন শহরের 2 নম্বর সেক্টরে উদ্বোধন করা হয় আধুনিক বাস ডিপো। উদ্দেশ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাখালী বাস টার্মিনালে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের গন্তব্যে নামিয়ে আবার যাত্রা শুরুর আগ পর্যন্ত এখানে অপেক্ষা করবে। এতে টার্মিনালে বাসের অপ্রয়োজনীয় অবস্থান কমে যানজট নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাস্তব চিত্র একদম ভিন্ন। অধিকাংশ পরিবহন চালক এখনো আগের নিয়মেই বাস পরিচালনা করছেন, কারণ উদ্বোধনের 2 সপ্তাহ পরেও পূর্বাচলের বাস ডিপোতে চলছে মাটি ভরাট ও সমান করার কাজ। 300 ফিট সড়ক থেকে ভেতরে প্রবেশের রাস্তাগুলো বেহাল। পরিবহন শ্রমিকরা জানান, যে পরিমাণ গাড়ি ডিপোতে আসার কথা তা আসছে না। যারা আসছেন তাদেরও খাবার দাবার, পয় নিষ্কাশন ও গাড়ি মেরামতের সেরকম ব্যবস্থা হয়নি। মহাখালীর মতন এরকম মহাখালী যে সুযোগ সুবিধা পাইতাম বা এখানে এরকম নাই। খাবার দাবারের কষ্ট, ওয়াশরুমের জন্য ভালো হোটেল নাই। এখন তো জাম ঠেলে যাইতে মনে করেন লেট হয়ে যায়। তখন আবার কাম করছি, লেটে মাল দিয়েছি মনে করেন আধা ঘন্টা লেট, তার জন্য আমার গাড়ি টিপ আউট। টার্মিনালটা বানাইছে ওনারা, এখনো কমপ্লিট হয় নাই। তারপরও গাড়িগুলো যে এখানে আনতেছে, এখানে আমরা মনে করেন ঢুকায়া রাখার মতো ভালো জায়গা পাচ্ছি। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে বলে তাদের জানানো হয়েছে। মাঠের যে টার্মিনালের যে ডিপোটা, সেটার সময় মোটামুটি 7 দিনের মতো সময় মানে তারা বেঁধে দিয়েছে। 7 দিনের ভিতরে এটা হয়তো ঠিক হয়ে যাবে। বালু ফালানো শেষ দেখছেন, ইট খোয়া দিয়ে এটা 7 দিনের ভিতরে। কিন্তু এখন বর্তমানে যে রাস্তায়, যে ভিতরে যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরে আমরা 2 সাইডে পার্কিং করে রাখতেছি গাড়িগুলোকে এখানে রাখতে। এখান থেকে ওইখানে যখন টিপ হয়, তারা আধা ঘন্টা বা 40 মিনিট আগে এখান থেকে তারা ওইখান থেকে যায় যাত্রীগুলো নিয়ে তারা চলে যায়। এ বিষয়ে কথা বলার জন্য টার্মিনালের ডিপোতে দায়িত্বরত সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।